রাজশেখর গাঙ্গুলির এই প্যারালাইসিসের অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে এবার মীনাক্ষী রাজশেখর গাঙ্গুলির কাছ থেকে লিখিত জানতে চাইলো এবার কি করে এবার রাজশেখর গাঙ্গুলির হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলিকে এক পর্যায়ে নিজের রুমে শিফট করে দেওয়া হয় এবং সেখানে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা সম্পূর্ণভাবে প্যারালাইজ হয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে এবং রাজশেখর গাঙ্গুলি যখন বারবার করে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে এবং ইশারা করার চেষ্টা করতে থাকে এবং সেই মুহূর্তে বারবার যখন ঈশান মাঝখানে ব্যাঘাত ঘটিয়ে বলতে থাকে যে বাবা তুমি এই মুহূর্তে তোমার পক্ষে উত্তেজনা কোনো মতেই ঠিক না, ডক্টর তোমাকে স্ট্রিক্টলি বারণ করেছে, তাই এই সমস্ত কিছু নিয়ে তুমি একদম টেনশন করো না, যা হবে তুমি সুস্থ হওয়ার পর আমরা সমস্ত লোকেরা সব কিছু বসে শুনবো ঠান্ডা মাথায়, কিন্তু আপাতত তুমি প্লিজ বাবা একটু রিল্যাক্স থাকার চেষ্টা করো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলির চোখ মুখ দেখে মীনাক্ষীর সুবিধে মনে না হওয়া মাত্রই এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলির কাছে যখন কিনা সমস্ত লোকেরা বাড়ির লোকেরা সেখান থেকে সরে যায় এবং রাজশেখর গাঙ্গুলিকে রেস্ট করতে দেয়, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলিকে হুইল চেয়ারে বসিয়ে মীনাক্ষী যখন বলতে থাকে যে আস্তে দাদা আস্তে, আপনি এবার বসে আমাকে একটা কথা বলুন তো, আপনি ঠিক কী সেই আশা থেকে আপনি ইশারা করে দেখানোর চেষ্টা করছেন, কী এমন আছে যেটা কিনা আমরা এখনও পর্যন্ত জানি না এবং সেই জিনিসটা আপনি জানতে পারা মাত্রই আপনার এরকম একটা বড় মেসিভ হার্ট অ্যাটাক হলো, কারণ আপনি তো দিব্যি ভালো সুস্থ অবস্থাতে গিয়েছিলেন সেই গণবিবাহের অনুষ্ঠানে এবং সেখানে সেই বিবাহ সম্পন্ন হওয়া মাত্রই আপনি কী এমন ভূত দেখে ফেললেন যার কারণে কিনা আপনার এই অবস্থা হলো এবং সেই সমস্ত কিছু আপনি দিদিকে বারবার করে বলার চেষ্টা করছেন এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনি যতবারই আয়ুষ কুসুমকে দেখতে পাচ্ছেন ঠিক ততবারই আপনি উত্তেজিত হয়ে পড়ছেন এবং এই সমস্ত কিছু আপনি মুখে না বলতে পারলেও এই মীনাক্ষী নতুন একটা পথ অবলম্বন করেছে, যে এই পথে হেঁটে আপনি হয়তো বা আর যে হোক না কেন দিদি অবধি পৌঁছতে পারবেন এবং দিদিকে সমস্তটা খুলে বলতে পারবেন, আসলে সত্যটা ঠিক কী সেটা আমি জানলেও কিন্তু কোনো মতে তো দিদি আমার কোনো কথাই কানে তুলছে না, তাই আমি আশা করবো যে আপনি অন্তত আমার কথাটা বুঝবেন এবং আমার কথা রাখতেই আপনি এই ডায়েরিটার মধ্যে আপনার মনের যত কথা আছে সেই সমস্ত কিছু আপনি এখানে লিখে দিন, যাতে করে কিনা আমি অন্তত দিদির কাছে গিয়ে এই সমস্ত কথাটা পৌঁছতে পারি, কারণ আর যাই হোক না কেন দিদি আপনার হ্যান্ডরাইটিং তো অন্তত চিনবে, দিদি ঠিকই বুঝতে পারবে যে আপনি কী বলার চেষ্টা করছেন দিদিকে, এতে করে দিদি এর চোখে যে আয়ুষ এবং কুসুম ধুলো ছুঁকছে না সেটাও দূর হয়ে যাবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন কিনা শেষ উপায় স্বরূপ এই ডায়েরির মধ্যে নিজের মনের কথাগুলো লেখার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করে সেই লেখা লিখতে গিয়ে রাজশেখর গাঙ্গুলির কাছে যখন কিনা সেই সমস্ত দৃশ্যগুলো সামনে চলে আসে এবং তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি আবারও অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ বোধ করতে থাকে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দাদা তোমার কী হলো, দাদা তুমি এরকম করছো কেন, ঠিক সেই সময় কুসুম সেখানে চলে আসে এবং বলতে থাকে যে ছোটো ম্যাডাম বারবার করে আপনাকে বারণ করেছিলাম যে ছোটো সাহেব এখন যথেষ্ট পরিমাণে রীতিমতো অসুস্থ, এই বড় সাহেবের এই অবস্থার মধ্যে আপনার কি এই সমস্ত কিছু না করলেই চলছিল না বলুন তো। ঠিক সেই সময় সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটে আসে এবং এসে বলতে থাকে যে হ্যাঁ রে মীনাক্ষী, তোকে আমি বারবার করে বারণ করেছিলাম যে তোকে আমি কোনো মতেই রাজেশ আগে পিছু দেখতে চাই না, সেই জায়গায় তুই আবার এখানে চলে এলি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।